কুকুরের ল্যাজ সোজা হয়ে গেলেও হয়ে যেতে পারে, কিন্তু পাকিস্তান কোনোদিন সোজা হবে না। এমন কেলানি খেয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে, জল খাওয়ারও টাইমটা হয়তো পায়নি। যুদ্ধ যদি জিতেই থাকে তাতে একটা খুশি থাকবে, একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা কনফিডেন্স থাকবে। ভয় ঠক করে কাঁপতে কাঁপতে তোতলে দেখে পড়ে বলছে, মনে হচ্ছে পেছনে যেন কেউ একটা বন্দুক নিয়ে ঠেকিয়ে আছে। এমনি তো যুদ্ধের আগেই উনার কিছু হয়নি, তার আগেই তো উনার পেছন ফেটে উনি তো হাসপাতালে ভর্তি হয়ে গেছিলেন, রক্ত বেরোচ্ছিল। তো হয়তো ওখানেই কেউ গুঁজে দিয়েছিল বন্দুক। যে এদের বাপটা কারা? এদের বাপ হচ্ছে পাকিস্তান, অবৈধ বাপ। 47-এ এদের বাপ ছিল পাকিস্তান। তো এলআইসি যদি একবার নিজের অকাদে চলে আসে তাহলে পাকিস্তানটাকেই কিনে নেবে। গতকাল পাকিস্তান ক্রিজ ফায়ার ঘোষণা করার পর ঠিক 3 ঘন্টার মধ্যেই নির্লজ্জের মতো আবার ওরাই ফায়ারিং করলো, কি বলবো? তো পাকিস্তান তো একটা নির্লজ্জ দেশ, এটা বেহায়া দেশ। কুকুরের ল্যাজ সোজা হয়ে গেলেও হয়ে যেতে পারে, কিন্তু পাকিস্তান কোনোদিন সোজা হবে না। তো ওরা ওই জল টল খাওয়ার জন্য একটুখানি পেয়েছিল। এমন কেলানি খেয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে, জল খাওয়ারও টাইমটা হয়তো পায়নি। ওদের তো আবার অনেক কিছু ব্যাপার আছে, ওদের আবার উল্টে পাল্টে কি সব করে, ওই উল্টো পাল্টে করার টাইম পাচ্ছিল না হয়তো। তো ওই সমস্ত করার জন্য একটাখানি ব্রেক নিয়েছিল, তাই হতে পারে। এটাও তো হতে পারে যে তাদের অভ্যন্তরেই কোনো দ্বন্দ্ব আছে। না, আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। শাহবাজ শরীফের যে প্রেস কনফারেন্স যেটা দেখাচ্ছিল কালকে রাত্রিবেলা 11:30টার সময় যেটা করলো, ও তো দেখেই বোঝা যাচ্ছে 1 নম্বর হচ্ছে ওটা রেকর্ডেড পুরোনো মাল চালিয়ে দিয়েছে। আর দেখে তো একটা যুদ্ধ যদি জিতেই থাকে তাতে একটা খুশি থাকবে, একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা কনফিডেন্স থাকবে। ভয় ঠক করে কাঁপতে তোতলে দেখে পড়ে বলছে, মনে হচ্ছে পেছনে যেন কেউ একটা বন্দুক নিয়ে ঠেকিয়ে আছে। এমনি তো যুদ্ধের আগেই উনার কিছু হয়নি, তার আগেই তো উনার পেছন ফেটে উনি তো হাসপাতালে ভর্তি হয়ে গেছিলেন, রক্ত বেরোচ্ছিল। তো হয়তো ওখানেই কেউ গুঁজে দিয়েছিল বন্দুক, তাই জন্য হতে পারে। চীনকে গতকাল দেখা গেল যে মানে ওপেনলি একদম সাপোর্ট করছে পাকিস্তান। কি বলবেন? সাপোর্টও করছে, আবার তার সঙ্গে ডেকে আবার ঢেতানিও দিয়েছে, কেলানিও দিয়েছে। কারণ ওই J-17 বিমানগুলোকে এবং চায়নার বিভিন্ন ওই মিসাইলগুলোকে P9 নাকি, তারপরে ওদের ওই HQ9 কি সব আছে এয়ার ডিফেন্স সিস্টেমসগুলো, সবগুলোকে তো ভারত ধ্বংস করে দিয়েছে। পুরো পৃথিবীর বাজারে একেবারে ওদের মুখে ঝামা ঘষে গেছে। যত আফ্রিকান দেশ ছিল সমস্ত অর্ডার ক্যান্সেল করে দিয়ে মাস ক্যান্সেলেশন হয়ে গেছে। যে চীনা মাল বেশি দিন টিকবে না, একেবারে পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। চীনা মাল টিকবে না, তাদের নাকও কাটা গিয়েছে। তো কি করবে এখন লজ্জার খাতির, এখন ওই জন্য করতে হয়েছে। আচ্ছা, এই পরিস্থিতিতে দেখা গেল কুশল দেবনাথ বলে একজন ফেসবুকে পোস্ট করেছেন যে শান্তি বজায় রাখার মিছিলের ডাক দিয়েছেন কলকাতার। কে কুশল দেবনাথ? কজন চেনে? এসব ব্যাঙের ছাতার মতন কত লোকজন কত কথা মাথা এরকম উঠে গেছে, এদেরকে কেউ পাততে দেয় না। এরকম মাঝে মধ্যে এরকম দেখতে পাবেন উড়ে আসবে, সব ফুটেজ কর পাবলিক আছে কিছু, ঠিক আছে, এদেরকে কেউ পাত্তাও দেয় না। এছাড়াও মিরাতুন নাহার, ঐশী ঘোষ থেকে শুরু করে সব বাম সমর্থকরা একদম যুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাদের স্লোগান লড়াই চাই, লড়াই করে বাঁচতে। ঐশী ঘোষের পার্টির কি এই একই মত? অল পার্টি মিটিং এ ঐশী ঘোষকে এই কথাটা বলেছে? ঐশী ঘোষের পার্টি যদি না বলে থাকে তাহলে ঐশী ঘোষের পার্টি ঐশী ঘোষকে সাসপেন্ড করেছে কি? তার মানে বুঝতে হবে যে এদের বাপটা কারা। এদের বাপ হচ্ছে পাকিস্তান, অবৈধ বাপ। 47-এ এদের বাপ ছিল পাকিস্তান, 62-দের বাপ হয়ে গেল চায়না, তারপরে হয়ে গেল রাশিয়া। এরকম বিভিন্ন সময় বাপ বদলানো বামপন্থীদের বাপেরা কেলানি খেয়েছে, তাই জন্য অবৈধ সন্তানদের কষ্ট হয়েছে। আবার কি, এরা নিজেরা যখন বোমা ছোড়ে, এরা নিজেরা যখন সাদা থান পাঠিয়েছে সাধারণ মানুষকে, এরা নিজেরা যখন সাইবাড়ি করেছে, মাকে সন্তানের রক্তমাখা ভাত খাইয়েছে, এইটুকু শিশুকে তুলে নিয়ে উনুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন এদের যুদ্ধ নয় শান্তি চাইটা কোথায় ছিল? যখন এদের নেতাগুলো ধুতি তুলে পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিল মার খেয়ে কেলানি খেয়ে, তখন এদের যুদ্ধ নয় শান্তি চাইটা কোথায় ছিল? এছাড়াও শোনা গেল যে ইন্দিরা গান্ধী থাকে তিনি দেখিয়ে দিতেন মোদির দ্বারা কিছু হবে না। ইন্দিরা গান্ধী নিঃসন্দেহে পাকিস্তানকে দুটুকরো করেছিলেন, যেটা করেছেন সেটা কখনোই আমাদের পার্টি বা আমাদের দল বা আমরা ভারতবর্ষের কেউ কোনোদিন অস্বীকার করতে পারবো না। কিন্তু 71-এর যুদ্ধের পরে ভারতবর্ষ কি পেল? পাকিস্তান তো সারেন্ডার করেছিল। 93,000 সেনা নিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ কেউ সারেন্ডার করেনি। 93,000 সেনা নিয়ে, 93,000 সেনার বদলে 54 জন ভারতীয় সেনা যারা বন্দী ছিল পাকিস্তানের হাতে, সেই 54 জন সেনাকে ইন্দিরা গান্ধী আনতে পারেননি কেন? তার জবাবটা কে দেবে? 65-র যুদ্ধে যখন লাহোর পৌঁছে গেছিল ভারতীয় সেনাবাহিনী, লাহোর দখল করে নিয়েছিল, প্রায় অলমোস্ট লাহোরের কাছে, তখন সেই দখল করে নেওয়া জায়গা ছেড়ে দেওয়া হলো কেন?
তার বদলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর কেন কংগ্রেস পার্টি দাবি করতে পারলো না? 71-এর 93,000 সেনার বিনিময়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর কেন ফেরত চাইতে পারলো না? চিকেন নেক করিডোরের সমস্যা কেন সমাধান করতে পারিনি? ছিটমহল সমস্যা কেন সমাধান করতে পারিনি? হিন্দু মেজরিটি যশোর, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং বিভিন্ন তাদের অ্যাডজাস্টিং সাব ডিভিশনস, ফরিদপুরের, রাজশাহীর, এগুলো সমস্যা সমাধান করতে পারিনি কেন? 1 কোটি যে উদ্বাস্তু, হিন্দু উদ্বাস্তু 71-এ 24শে মার্চের পরে চলে এসেছিল, তাদেরকে পূর্ববঙ্গ ফেরত নিয়েছিল বাংলাদেশ? কেন ফেরত নেয়নি? যখন ফেরত নেয়নি তখন অ্যাডজয়নিং ডিস্ট্রিক্ট, যে কথা সর্দার প্যাটেল বলেছিলেন, উই উইল অ্যানেক্স দ্য অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস অ্যান্ড সেটেল দ্য রিফিউজিস দেয়ার, এটা কেন করতে পারলেন না? যশোর, খুলনা, এগুলোকে, চট্টগ্রাম, এগুলোকে নিয়ে নিতে। ভারতবর্ষ কি পেয়েছিল? সিমলা চুক্তিতে ভারতের প্রাপ্তি কি? সিমলা চুক্তিটা খুলে নিয়ে বুঝিয়ে বলা হোক। ভারতের প্রাপ্তি শূন্য ছিল। ভুট্টোর পরিষ্কার বক্তব্য ছিল, জুলফিকার আলী ভুট্টোর, আমার যেটা প্রয়োজন ছিল আমি সেটা নিয়ে চলে এসেছি, ভারত কিছু পায়নি। আচ্ছা, দেখা গেল যে পাকিস্তান ঋণে জর্জরিত থাকার পরেও আবার তাদেরকে 100 কোটি টাকা ঋণ দেয়া, কেন? এটা কি ঠিক করলো? পাকিস্তানের যেটা জিডিপি কত আছে সেটা দর্শককে আমি বলবো একবার দেখতে, আর এলআইসি কোম্পানির টোটাল অ্যাসেটের ওয়ার্থ কত সেটা দেখতে বলবো। তো এলআইসি যদি একবার নিজের অকাদে চলে আসে তাহলে পাকিস্তানটাকেই কিনে নেবে। তো ও কি পাচ্ছে না পাচ্ছে, ওর কাছে চাল, গম, আটা কেনার, ওকে আবার আটার লাইনে দাঁড়াতে হবে, আবার পেঁয়াজের লাইনে দাঁড়াতে হবে। কিন্তু তারা তো আটা পেঁয়াজ কিনবে, তারা তো যুদ্ধের জন্য। ভারত তার জন্য তার ব্যবস্থা নিয়ে নেবে ঠিক সময়, আর বাকিটা সেটা আইএমএফ বুঝবে, যে লোন দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক তো দেয়নি, আইএমএফ দিয়েছে। আইএমএফ কেন দিয়েছে, কিসের ভিত্তিতে দিয়েছে, কি কারণে দিয়েছে, সেটা আইএমএফ জানে। সেটা আইএমএফ কে বুঝতে হবে, আইএমএফ কে বলতে হবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেন গতকাল, তারপরেই ফেসবুকে দেখা যায় যে মানে নরেন্দ্র মোদীর মানে তিনি পারবে না নিয়ন্ত্রণ করতে, তিনি মানে বিভিন্নভাবে ইয়ে করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে নরেন্দ্র। কে কি টুইট করেছে দেখুন, সেটা নিয়ে কোনো ম্যাটার করে না, সেটা নিয়ে বলতেও পারবো না। পরিষ্কার কথা, পাকিস্তান দুপুরবেলা পাকিস্তান আর্মির তরফ থেকে ভারতবর্ষকে সিজ ফায়ারের অনুরোধ আসে। পাকিস্তানের অনুরোধে এবং ইন্টারন্যাশনাল, যারা ইন্টারন্যাশনাল লজ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপস নিয়ে পড়াশোনা করেছেন, জেনিভা কনভেনশনস এটসেট্রার কিছু না কিছু পয়েন্টস আছে, কিছু না কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেকটা দেশকে মেনে চলতে হয়। সেই অনুসারে ভারতবর্ষ সেই সিজ ফায়ার মেনে নিয়েছে।